সাহিত্যের পাতা থেকে বাস্তবের খাতা জুড়ে ছড়িয়ে রয়েছে রোমহর্ষক কিছু রহস্যের ঘটনা। নজিরবিহীন সেই সব রহস্য ও রোমাঞ্চের সন্ধান পেতে উঠে পড়ুন রহস্য এক্সপ্রেসে। টিকিট কাটার দরকার নেই, শুধু ছোট্ট একটা সাবস্ক্রাইব করুন আর এনজয় করুন একের পর এক রহস্য রোমাঞ্চ গল্প। যেন আমি অনেক দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছি। হঠাৎ কপালে একটা হাতের স্পর্শ। হাতটা যেন বরফের মতন ঠান্ডা। কে যেন কানে কানে খুব অস্পষ্টভাবে বলে উঠল, ওঠো। আমি উঠে বসলাম। চারিদিকে নিকষ কালো অন্ধকার। যে আমাকে জাগালো তাকে দেখতে পাচ্ছি না। কখন যে আমি জ্ঞান হারিয়েছি কিংবা তখন কোথায় ছিলাম কিছুই মনে করতে পারলাম না। চুপ করে বসে যখন আমি টুকরো টুকরো চিন্তাগুলোকে মনের মধ্যে জড়ো করবার চেষ্টা করছি, সেই সময় হঠাৎ সেই বরফের মতন ঠান্ডা হাতটা সজোরে আমার কবজি চেপে ধরল। আগের সেই গলাটা আবার শুনতে পেলাম, ওঠো, আমার আদেশ অমান্য করছো কেন? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি, কে তুমি? অদৃশ্য মূর্তি দুঃখ করে বললে, যেখানে আমি থাকি সেখানে আমার কোনো নাম নেই। এক সময় ছিলাম মানুষ, এখন শুধুই আত্মা। দয়া মমতা আমার নেই, আমি নিষ্ঠুর, কিন্তু মন এখনো বেদনার অনুভূতি হারায়নি। আমি যে ভয়ে কাঁপছি সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এই ভয় সহ্য করা যায় না। ওঠো, এসো আমার সঙ্গে, কবরের ভেতরটা তোমায় দেখায়। দেখো কি নির্মম এই দৃশ্য। অদৃশ্য মূর্তি হাত ধরে আমায় এগিয়ে নিয়ে চলল। খানিক পরে চোখ মেলে দেখি হঠাৎ কে যেন সবকটা কবর হাট করে খুলে দিয়েছে। প্রত্যেকটার ভেতর থেকে বেরিয়ে আসছে একটা হালকা আলো। সেই আলোয় কবরগুলোর ভেতরে, অনেক ভেতরে পরিষ্কার দেখতে পাচ্ছি অসংখ্য মৃতদেহ কাপড় জড়ানো অবস্থায় পরম নিশ্চিন্তে শুয়ে আছে। কিন্তু যারা সত্যি মৃত তাদের যে জীবন্ত কবরের সংখ্যা অনেক বেশি। জীবন্ত শরীরগুলো তখন একটু একটু নড়ছে। মনে হচ্ছে যেন তারা কাপড়ের বাঁধন খুলে কবর থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছে। চারিদিকে শুধু যন্ত্রণা, ব্যথা, আর্তনাদ। প্রতি মুহূর্তে অসংখ্য কবর থেকে ভেসে আসছে মৃতদেহ জড়ানো কাপড়ের মৃদু খসখস শব্দ। যারা এতক্ষণ নিশ্চিন্তে ঘুমিয়েছিল দেখলাম তারাও এখন আর চিত হয়ে শুয়ে নেই। কেউ পাশ ফিরে শুয়ে আছে, কেউ বা একেবারে বসে। অবাক হয়ে যখন সেই ভয়াবহ দৃশ্যের দিকে তাকিয়ে আছি তখন সেই গলাটা আবার শুনতে পেলাম। আমাকে উদ্দেশ্য করে সে বলছে, এই দৃশ্য দেখে তোমার অন্তরাত্মা কি শিউরে উঠছে না? কিন্তু উত্তর দেওয়ার আগেই বুঝতে পারলাম অদৃশ্য মূর্তি আমার হাত ছেড়ে দিয়েছে। মুহূর্ত মধ্যে কবরের আলোগুলো গেল নিভে এবং সমস্ত কবর সশব্দে বন্ধ হয়ে গেল হঠাৎ। সঙ্গে সঙ্গে হতাশ কণ্ঠের করুণ আর্তনাদের চারিদিক ভরে উঠল, ইংরেজি সাহিত্যে অভূতপূর্ব রহস্য ও রোমাঞ্চের যে স্বাদ আমরা আহরণ করেছি, একটু খুঁজে দেখলেই হয়তো তার কোনো সূত্র বা সাদৃশ্য পাওয়া যাবে এডগার অ্যালান পোয়ের গল্পে।
সত্যি তার গল্পের বিষয় বৈচিত্র্য ও আঙ্গিকের অভিনবত্ব রহস্য রোমাঞ্চ সাহিত্যকে দিয়েছিল নতুন দিশার ইঙ্গিত। এই রকমই বহু ইঙ্গিত লুকিয়ে রয়েছে আমাদের আজকের গল্পে। আজ রহস্য এক্সপ্রেসে শুনবেন এডগার অ্যালান পোয়ের দ্য প্রিম্যাচিওর বেরিয়াল এর বাংলা রূপান্তর জীবন্ত সমাধি। মানুষের অদৃষ্টে যত রকমের দুর্ভোগ আছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হল জীবন্ত সমাধি। এই দুর্ভোগ যে অনেকের সাথেই ঘটেছে এ কথা বুদ্ধিমান ব্যক্তিরা কখনো অস্বীকার করবেন না। জীবন ও মৃত্যুর মধ্যে যে ব্যবধান তা খুব অস্পষ্ট। কোথায় যে একের শেষ আর কোথায় যে অপরের শুরু তা কে বলতে পারে। আমরা জানি এমন কিছু রোগ আছে যাতে প্রাণের লক্ষণ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় অথচ মৃত্যু ঘটে না। দেহের এই বিকল হয়ে যাওয়াটা মাত্র কিছুক্ষণের জন্য। নির্দিষ্ট সময়ের পর এক রহস্যময় অদৃশ্য শক্তি অচল যন্ত্রকে পুনরায় সচল করে তোলে। চেতনার সাময়িক বিলোপের ফলে যে অকাল সমাধি ঘটবে তাতে আশ্চর্যের কিছুই নেই। তাছাড়া এমন অনেক ঘটনা আমরা জানি যার দ্বারা সহজেই প্রমাণিত হয় যে বহু নরনারীর জীবন্ত সমাধি ইতিমধ্যেই হয়েছে। বেশ কিছুদিন আগে বাল্টিমোর শহরে একজন মহিলাকে এইভাবেই অকালে সমাধিস্থ করা হয়েছিল। এই ঘটনায় সারা শহরে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়। শহরের এক বিখ্যাত ব্যবসায়ীর স্ত্রী হঠাৎই এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়ে পড়েন। বহু চেষ্টা সত্ত্বেও চিকিৎসকেরা রোগ নির্ণয় করতে অসমর্থ হয়েছিলেন। কয়েকদিন প্রচণ্ড যন্ত্রণাভোগের পর মহিলাটির মৃত্যু ঘটে। অন্তত এমনটাই সবার মনে হয়েছিল, কারণ মৃত্যুর সমস্ত লক্ষণ মহিলার দেহে ফুটে উঠেছিল। মুখটা ফ্যাকাশে, রক্তশূন্য, চোখের আলো নিভে গেছে, দেহে উত্তাপের লেশমাত্র ছিল না। নারীর গতিও স্তব্ধ। 3 দিন দেহ সমাধিস্থ করা হলো না। এই সময়ের মধ্যে দেহটা পাথরের মতন শক্ত হয়ে গেল। তারপর মনে হলো যেন দেহ পচতে শুরু করেছে। কাজেই আর দেরি না করে সমাধির আয়োজন করা হলো। মহিলার দেহটি রাখা হলো তাদের পারিবারিক কফিন রুমে। 3 বছরের মধ্যে কেউ আর সেখানে প্রবেশ করেনি। 3 বছর পর পাথরের তৈরি একটি কফিন রাখবার জন্যে কফিন রুমের দরজা যখন খোলা হলো তখন এক অভূতপূর্ব ঘটনায় সকলে স্তম্ভিত হয়ে গেল। দরজা খুলেছিলেন মহিলার স্বামী। দরজা খুলতেই সাদা কাপড়ে ঢাকা কি একটা পদার্থ সশব্দে তার হাতের উপর এসে পড়ল। তিনি লক্ষ্য করে দেখলেন তার হাতের উপর যা এসে পড়েছে সেটি তার স্ত্রীর কঙ্কাল। দেহে তখনও মৃতদেহের কাপড়টা ঝুলছে। খোঁজখবর নিয়ে জানা গেল কবর দেওয়ার কিছুক্ষণ পরেই মহিলা সম্ভবত চেতনা ফিরে পান। জ্ঞান ফিরতেই তিনি কফিনের ভেতর থেকে বেরোবার চেষ্টা করেন। তার ফলে কফিনটি শেলফের উপর থেকে মেঝেতে পড়ে যায়। বাহকেরা একটি তেলের আলো কবরের সামনে ফেলে গিয়েছিল। দেখা গেল তার মধ্যে তেল শেষ। ভিতরে নামার সিঁড়ির উপর ভাঙা কফিনের একটা বড় টুকরো পড়ে রয়েছে। মনে হয় তিনি ওই কাঠের টুকরোর সাহায্যে লোহার দরজায় বারবার আঘাত করে বাইরের লোকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। আঘাত করবার সময় ভয়ে তিনি জ্ঞান হারান অথবা তার মৃত্যু হয়। মাটিতে পড়বার সময় তার দেহের কাপড়টি হয়তো দরজার হাতলের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। ফ্রান্সের এক পাড়াগাঁয়েও এক দুর্ভাগা নারীকে এইভাবেই জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়েছিল। ঘটনার বিবরণ শুনলে সকলেরই মনে হবে বাস্তব কল্পনার চেয়েও বিচিত্র। এই ঘটনার নায়িকা ছিলেন ভিক্তরিন লাফুরকেদ নামের সম্ভ্রান্ত বংশের এক সুন্দরী যুবতী। তার অগুণতি প্রেমিকের মধ্যে ছিল প্যারিসের এক গরিব সাহিত্যিক, নাম জুলিয়েন বসুয়েত। তার সাহিত্যিক প্রতিভা আর মিষ্টি স্বভাব ওই সুন্দরীর দৃষ্টি আকর্ষণ করেছিল। যুবতীটি তাকে ভালোবাসত মনে মনে, কিন্তু বংশের মান রাখতে শেষমেশ এক ধনী ব্যবসায়ীর সাথে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর ওই ভদ্রলোক মসিয়ের রেনেল তাকে অবহেলা করতে শুরু করেন এবং দিনের পর দিন স্ত্রীর প্রতি তার আচরণ অত্যন্ত নিষ্ঠুর হয়ে ওঠে। অতি কষ্টে
স্বামীর সাথে কয়েক বছর কাটাবার পর যুবতী মারা যায়। অন্তত তার অবস্থা দেখে সকলেই অনুমান করল যে তার মৃত্যু হয়েছে। যথাসময়ে তাকে কবর দেওয়া হলো। কফিন রুমে নয়, গ্রামের সাধারণ একটি কবরখানায়। প্রেমিকার মৃত্যু সংবাদ পেয়ে জুলিয়েন খুব দুঃখ পেল। রাজধানী ছেড়ে সে যাত্রা করল সেই পাড়াগাঁয়ের উদ্দেশ্যে, যেখানে তার প্রেমিকার দেহ সমাধিস্থ করা হয়েছে। উদ্দেশ্য, কবর থেকে প্রিয়তমার দেহ তুলে তার তুলোর মতন মাথার চুলগুলি সংগ্রহ করবে। প্রিয়তমার মধুর স্মৃতিকে সে বাঁচিয়ে রাখতে চায়। অনেকটা রাস্তা পেরোনোর পর সে কবরখানায় এসে উপস্থিত হল। গভীর রাতে অনেক কষ্টে মাটির তলা থেকে সেই কফিনটি তুলল। তারপর ডালা খুলে মৃতদেহের চুল কাটতে শুরু করল। মাথায় হাত দিতেই মৃতদেহ চোখ মেলে চাইল। হতবাক হয়ে প্রেমিক প্রিয়তমার মুখের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। তারপর তাকে কাঁধে তুলে তাড়াতাড়ি তার নিজের ঘরে ফিরে এলো। গ্রামের কাউকে কিছু না জানিয়ে গোপনে সে যুবতীর চিকিৎসা করতে লাগল। তার সেবা যত্নে যুবতী ক্রমশ সুস্থ হয়ে উঠল। প্রেমিককে চিনতে পারল সে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সে জুলিয়েনের কাছেই রইল। ক্রমশ জুলিয়েনের প্রতি যুবতী ভিক্টরিনের মন আকৃষ্ট হল। জুলিয়েন তার অকপট প্রেমের যে পরিচয় দিয়েছে তাতে তার মন গলে গেল। স্বামীর কাছে সে আর ফিরল না। পুনর্জীবনের কথা গোপন করে সে জুলিয়েনের সাথে পালিয়ে গেল সুদূর আমেরিকায়। 20 বছর পর তারা ফ্রান্সে ফিরে এলো। ভাবল দীর্ঘদিনের ব্যবধানে ভিক্টরিনকে কেউ আর চিনতে পারবে না। কিন্তু তাদের অনুমান মিথ্যা হলো। প্রথম সাক্ষাতেই মসিয়ের রেনেল স্ত্রীকে চিনতে পেরে দাবি করলেন। ভিক্টরিন সেই দাবি অস্বীকার করলে রেনেল আদালতের শরণাপন্ন হয়। কিন্তু বিচারকেরা সেই কেসে ভিক্টরিনের পক্ষ সমর্থন করেন। ভিক্টরিনের পুনর্জীবন লাভের কথা উল্লেখ করে তারা বিচারে জানান ভিক্টরিনের উপর রেনেলের অধিকার চিরদিনের মতন শেষ হয়ে গেছে। এই রকমের বহু ঘটনা অনায়াসে উল্লেখ করা যেতে পারে, কিন্তু আজ আর সেটা করার কোনো প্রয়োজন নেই। মৃত্যুর প্রকৃতি নির্ণয় করার ক্ষমতা যখন আমাদের নেই, তখন আমাদের স্বীকার করতেই হবে যে জীবন্ত সমাধি প্রায়ই ঘটে আমাদের অগোচরে। বাড়ি তৈরির জন্য বা অন্য কোনো কারণে যখনই কোনো কবরখানা অধিকার করা হয়, তখনই মাটির তলায় এমন সমস্ত কঙ্কালের সন্ধান পাওয়া যায় যাদের অবস্থানের বৈশিষ্ট্য মনের মধ্যে এক ভীষণ সন্দেহের সৃষ্টি করে। আর সেই সন্দেহের চেয়ে আরও ভয়ঙ্কর হল মৃত মানুষটির অন্তিম পরিণতি। মরার আগেই কবরের মধ্যে ঢুকে যাওয়াতে যেরকম মানসিক ও দৈহিক যন্ত্রণা হতে পারে, তার সাথে আর কোনো কিছুর তুলনা হয় না। নিঃশ্বাস প্রশ্বাসে মারাত্মক কষ্ট, ভিজে মাটিতে মিশে থাকা বিষাক্ত ধোঁয়া, বদ্ধ কফিনের মধ্যেকার আঁটোসাঁটো অবস্থা, নিকষ কালো অন্ধকার, আশপাশের ভয়াবহ নিঃশব্দতা, এই সব অনুভূতির সঙ্গে মনের মধ্যে জেগে ওঠে খোলা আকাশ, খোলা মাঠের ছবি। মন ব্যাকুল হয়ে ওঠে প্রিয় মানুষগুলোর জন্যে। মনে হয় তারা আমাদের এই দুর্দশার কথা জানতে পারলে পাগলের মতন ছুটে আসবে আমাদের বাঁচানোর জন্যে। কিন্তু এ কথাও সঙ্গে সঙ্গে মনে হয় আমাদের এই দুর্দশার কথা তো কোনোদিনই পৌঁছবে না তাদের কাছে। মৃত্যু ধীরে ধীরে আমাদের এই সামান্য শক্তিটুকুও নিংড়ে নেবে ভিতর থেকে। সত্যি যারা মৃত, তাদের সঙ্গে তো আমাদের ভাগ্যের এতটুকু পার্থক্য নেই। এই সব চিন্তা মনের মধ্যে প্রচণ্ড বেদনাময় এমন এক ভয়কে জাগিয়ে তোলে যা মানুষ কল্পনাও করতে পারবে না। এই রকম বিভৎস আর কিছু হতে পারে বলে তো আমার জানা নেই। তাই এই সম্বন্ধে সমস্ত কাহিনী মনে কৌতূহল জাগায়, তবে সেটা নির্ভর করে কাহিনী কতটা বিশ্বাসযোগ্য তার উপর। এখন আমি যা বলতে চলেছি তা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, সুতরাং এর সত্যতা সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কয়েক বছর ধরে আমি এক অদ্ভুত রোগে ভুগছিলাম। ডাক্তারেরা এর নাম দিয়েছে ক্যাটালেপসি, অন্য কোনো নাম না পেয়ে।
যদিও এ রোগের আসল কারণ এখনো জানা নেই, এর বাইরের লক্ষণগুলো সহজেই ধরা যায়। রোগের স্থিতিকাল সব ক্ষেত্রে সমান নয়। কখনো কখনো রোগী একদিন বা আরও কম সময়ের জন্য অজ্ঞান হয়ে থাকে। জ্ঞান নেই, হাত পা স্থির, কিন্তু তখনও হালকা নাড়ির আভাস পাওয়া যায়। শরীরে তখনও হালকা উত্তাপ আছে, গলায় তখনও লাল আভা দেখা যায়। শ্বাস প্রশ্বাস খুব হালকা ও অনিয়মিত। ফুসফুস যে একেবারে অকেজো হয়ে যায়নি তা শুধু বোঝা যায় রোগীর ঠোঁটের সামনে আয়না এনে ধরলে। তারপর রোগের স্থিতিকাল বাড়ে। রোগী 2-4 সপ্তাহ অজ্ঞান হয়ে থাকে, কখনো বা 2-4 মাস। শেষে রোগীর এমন অবস্থা ঘটে যে সে জীবিত কি মৃত বোঝবার কোনো উপায় থাকে না। রোগীর পরিজনেরা তার রোগের ইতিবৃত্ত জানে বলেই অকাল সমাধি থেকে সে রক্ষা পায়। সৌভাগ্যের বিষয়, রোগের বৃদ্ধিটাও খুব ধীরে হয়। রোগের প্রত্যেক আক্রমণ আগের বারের আক্রমণের চেয়ে বেশিক্ষণ স্থায়ী হয় এবং রোগ যতই পুরনো হয় ততই তার লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। এই কারণেই রোগী যখন অজ্ঞান হয়ে পড়ে থাকে তখন তাকে কবর দেওয়ার জন্যে কারো ব্যস্ততা দেখা যায় না। যে দুর্ভাগার শরীরে রোগের প্রকোপ প্রথমেই প্রবলভাবে দেখা যায় তার অদৃষ্টে অকাল সমাধি অনিবার্য। ডাক্তারি বইতে এ রোগের যেসব বিবরণ দেখা যায় তার সাথে আমার রোগের বিশেষ কোনো পার্থক্য ছিল না। কখনো কখনো স্পষ্ট কোনো কারণ না থাকা সত্ত্বেও ধীরে ধীরে আমি অবসন্ন হয়ে পড়তাম। দেহে কোনো যন্ত্রণা হতো না বটে, তবে হাত পা নাড়ানোর শক্তি চলে যেত। মাথাটাও কেমন যেন ঝিমঝিম করত, ভাবতে পারতাম না কিছু। আমি যে জীবিত বা আমার বিছানার পাশে আমার আত্মীয়রা বসে আছে শুধু এইটুকুই অস্পষ্টভাবে বুঝতে পারতাম। এইভাবে কিছুকাল থাকার পর একসময় আমার জ্ঞান ফিরে আসতো হঠাৎ করেই। কখনো বা রোগের আক্রমণ হতো মারাত্মক। হঠাৎ দুর্বল ও অবসন্নভাবে লুটিয়ে পড়তাম মাটিতে। তারপর 2-4 সপ্তাহ সব কিছু অন্ধকার, সব ফাঁকা। জগতের কোনো অনুভূতি যেন আর থাকতো না। মারাত্মক আক্রমণ হলে চেতনা ফিরতে সময় লাগতো বেশি। চেতনাও ফিরে পেতাম খুব ধীরে। শীতের দীর্ঘ রাত্রি শেষে আশ্রয়হীন ভিখারির কাছে ভোরের আলো ফুটে ওঠার মতো। যদিও এই রোগে আমি প্রায়শই ভুগতাম, কিন্তু তার জন্যে আমার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয়নি। তবে এইটা আমি বেশ বুঝতে পারতাম যে আমার ঘুমের প্রকৃতিটা যেন বদলে গেছে। জেগে ওঠার সাথে সাথেই আমার সমস্ত ইন্দ্রিয় কিন্তু সজাগ হয়ে ওঠে না। কয়েক মিনিট বিছানায় পড়ে থাকতাম মরার মতন। আমার স্মৃতিশক্তি যেন তখন সম্পূর্ণ নিষ্ক্রিয়। যেসব কষ্ট অনুভব করতাম তার সবই মানসিক, তবে সেই মানসিক কষ্টের কোনো তুলনা হয় না। মৃত্যু ছাড়া অন্য কিচ্ছু ভাবতে পারতাম না। সব সময় মৃত্যু নিয়ে আলোচনা, মৃত্যুর চিন্তায় বিভোর। জীবন্ত সমাধির ভয়টা রাত দিন আমাকে তাড়া করে বেড়াতো। ভয়ের মাত্রা দিনের চেয়ে রাত্রে হতো বেশি। রাতের অন্ধকার পৃথিবীর বুকে যখন ছড়িয়ে পড়ত তখন আমার সারা শরীর ভয়ে কাঁপতে শুরু করত। চোখে ঘুম এলেও চোখ বুঝতে পারতাম না। যখন আর জেগে থাকা সম্ভব হতো না তখন নিতান্ত অনিচ্ছায় ঘুমিয়ে পড়তাম। ভয় হতো হয়তো জেগে উঠে দেখব আমি কবরে বন্দী। এবং ঘুমিয়ে পড়তে না পড়তেই নানা বীভৎস স্বপ্ন মনের মধ্যে বিভীষিকা সৃষ্টি করত। রাতের স্বপ্নগুলো আমার মনের উপর এমন প্রভাব ফেলত যে দিনের বেলায় জেগে থাকলেও সেই অসহ্য যন্ত্রণা থেকে নিস্তার পেতাম না। স্নায়ু অত্যন্ত দুর্বল। দিন রাত আতঙ্কটা চেপে বসে আছে মনের ভেতর। বাড়ি থেকে দূরে কোথাও যেতে ভরসা হতো না। যারা আমার রোগ সম্বন্ধে জানে তাদের কাছে ছেড়ে দূরে যাওয়া নিরাপদ মনে হতো না। যদি অপরিচিতের মধ্যে হঠাৎ চেতনা হারিয়ে ফেলি তাহলে হয়তো তারা অকালেই আমাকে সমাধিস্থ করে দেবে কবরের মধ্যে। কাছের বন্ধুদেরও কেমন সন্দেহ হতে লাগলো। ভয় হয় যদি আমার চেতনাহীন অবস্থাটা দীর্ঘস্থায়ী হয়
তাহলে তারাও আমাকে জীবন্ত কবর দেওয়ার ব্যবস্থা করে ফেলবে। এমনকি এমনকি মাঝে মাঝে এই ভয়ও মনে জাগতো যে দীর্ঘকাল অজ্ঞান হয়ে থাকলে তারা হয়তো আমাকে বিদায় করবার এই সুযোগ কিছুতেই হাতছাড়া করবে না, কেননা আমার জন্য তাদের রীতিমতো কষ্ট পেতে হয়। বন্ধুরা আমার মনের ভাব বুঝতে পেরে কত আশ্বাস দিত, কিন্তু মন আমার নির্ভয় হতে পারত না। শেষে আমি তাদের শপথ করালাম, যতক্ষণ না দেহ পচতে শুরু করবে ততক্ষণ তারা আমার সমাধির কোনো আয়োজন করবে না। কিন্তু কিন্তু এতেও আমার ভয়ে কাটল না। বন্ধুরা যে শপথ ভাঙবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? আত্মরক্ষার জন্যে আমি একটা অদ্ভুত উপায় বের করলাম। আমাদের পারিবারিক কফিন রুমের মধ্যে এমন ব্যবস্থা করলাম যাতে ভিতর থেকে অতি সহজেই বের হওয়া যেতে পারে। কফিন রুমের দেওয়ালে লাগানো একটা মেশিনে হালকা চাপ দিলেই লোহার দরজা সঙ্গে সঙ্গে খুলে যাবে। আলো হাওয়া যাতে সহজে ঢুকতে পারে তার বন্দোবস্ত হলো, এবং কফিনের খুব কাছে খাবার ও জল রাখার নির্দেশ দেওয়া হলো। কফিনের ভিতরে নরম প্যাড লাগানো হলো। প্যাডের স্প্রিংগুলো এমন কৌশলে বসানো হলো যে দেহ সামান্য একটু নড়লেই উপরের ডালাটা তক্ষুনি খুলে যাবে। এছাড়াও কফিন রুমের ছাদ থেকে বড় একটা ঘণ্টা ঝুলিয়ে দেওয়া হলো, এবং ব্যবস্থা হলো সেই ঘণ্টার দড়ি কফিনের একটা ছিদ্র দিয়ে মৃতের হাতের সাথে বেঁধে দেওয়া হবে। কিন্তু নিয়তিকে এত শত সতর্কতা দিয়ে কি আটকানো যায়? এই সমস্ত কৌশলও আমাকে জীবন্ত সমাধির দুঃসহ যন্ত্রণার হাত থেকে রক্ষা করতে পারল না। হঠাৎ একদিন অনুভব করলাম, যেমনটা আগে বহুবার হয়েছে, যেন অনেক দিন অচেতন থাকার পর ক্রমশ আস্তে আস্তে চেতনা লাভ করছি। ধীরে ধীরে মনের আকাশে ভোরের আলো ফুটে উঠছে। সারা শরীরে কেমন যেন এক অজানা ব্যথার আবেশ। সেই ব্যথায় তীব্রতা নেই, শুধু আছে একটা আচ্ছন্ন ভাব। অনেকক্ষণ কানের মধ্যে ঝিনঝিন করতে লাগলো। আরও কিছুক্ষণ কেটে যাওয়ার পর হাত পা চিনচিন করে উঠল। তারপর সারা শরীর জুড়ে যেন অনেকক্ষণ ধরে অপূর্ব সুখের আবেশ। চিন্তাগুলো মাথার মধ্যে ফুটে উঠছে এক এক করে। আবার কিছুক্ষণের জন্য কোনো সাড় নেই। তারপর হঠাৎ সমস্ত চেতনাটার ফিরে আসা। চোখের পাতাটা একটু নড়ে উঠল, এবং সঙ্গে সঙ্গে বুকটা কেঁপে উঠল এক অজানা আতঙ্কে। সমস্ত শক্তি প্রয়োগ করে ভাবতে চেষ্টা করলাম। স্মৃতিগুলোকে জাগিয়ে তোলার সে কি ব্যাকুল চেষ্টা! খানিক পরে নিজের অবস্থাটা যেন কিছুটা আন্দাজ করতে পারলাম। বেশ বুঝতে পারলাম এটা সাধারণ ঘুম থেকে জেগে ওঠা নয়। মনে পড়ল নিজের দুরারোগ্য অসুখের কথা, আর সঙ্গে সঙ্গে শির দ্বারা বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কয়েক মিনিট স্থিরভাবে শুয়ে রইলাম। নড়বার সাহস হলো না। কি জানি, আমার সন্দেহ যদি সত্যি হয়। কিন্তু মন বারবার বলতে লাগলো, আমার সন্দেহই ঠিক। গভীর হতাশাই শেষমেশ চোখ মেলে তাকাবার সাহস দিল। ধীরে ধীরে চোখ খুললাম। চারিদিক গাঢ় অন্ধকারে আচ্ছন্ন। আমার মূর্ছা যে কেটে গেছে আমি বেশ বুঝতে পারছি। দৃষ্টিশক্তিও যে সম্পূর্ণভাবে ফিরে পেয়েছি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অথচ চারিদিকে অন্ধকার ছাড়া যে আর কিছুই দেখতে পাচ্ছি না। চিৎকার করবার চেষ্টা করলাম। আমার ঠোঁট আর জিভ একসাথে নড়ে উঠল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। বুকের উপর কে যেন একটা পাথর চাপিয়ে রেখেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চিৎকার করতে গিয়ে বুঝতে পারলাম আমার চোয়াল দুটো কাপড় দিয়ে বাঁধা, অনেকটা মৃত ব্যক্তির মতো। এও বুঝতে পারলাম যে একটা শক্ত কিছুর ওপর আমি শুয়ে, আর আমার দুপাশে শক্ত কিছু চেপে বসে আছে। এতক্ষণ পর্যন্ত হাত পা নাড়াতে সাহস হচ্ছিল না, কিন্তু এখন আর স্থির থাকতে পারলাম না। জোরে হাত দুখানা ওপর দিকে ছুড়লাম।
সঙ্গে সঙ্গে শক্ত কাঠে লেগে হাতটা ফিরে এলো। আমার মাথা থেকে আন্দাজ 2 ইঞ্চি উপরে কাঠের আস্তরণ। আমি যে কফিনের মধ্যে শুয়ে আছি তাতে আর কোনো সন্দেহ নেই। কিন্তু এত দুঃখের মধ্যেও একটা আশার ক্ষীণ আলো দেখা দিল। আত্মরক্ষার জন্য যে ব্যবস্থা করেছিলাম সেইগুলো মনে পড়ল একে একে। ডালাটা খোলবার জন্য এপাশ ওপাশ করলাম, কিন্তু ডালা খুলল না। ঘণ্টার দড়িটা কবজিতে বেঁধে রাখবার কথা, কিন্তু হাতড়াতে হাতড়াতে দেখি দড়ি নেই। পিঠের নিচে যে প্যাড নেই তা এখন বেশ বুঝতে পারছি। কাঠের কঠিন স্পর্শে ভীষণ কষ্ট হচ্ছে। আশার ক্ষীণ আলোটাও নিভে গেল। একটা গভীরতর হতাশা মনের মধ্যে চেপে বসল। বুঝতে বাকি রইল না যে আমি পারিবারিক কফিন রুমে নেই। বাড়ি থেকে দূরে অপরিচিতদের মধ্যেই আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কবে ও কোথায় যদিও মনে করতে পারলাম না, কিন্তু সেই অপরিচিতরাই আমাকে নির্মমভাবে মাটির নিচে সাধারণ কফিনের মধ্যে জীবন্ত সমাধিস্থ করেছে। যখন বুঝলাম আমি মাটিতে বন্দি, তখন আরেকবার প্রাণপণে চেষ্টা করলাম চিৎকার করতে। এইবার চেষ্টা ব্যর্থ হলো না। ভয়ে মেশানো সেই আর্তনাদ অন্ধকারময় পাতালের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগলো। কে একজন খসখসে গলায় বলে উঠল, কে হে তুমি? এমন অদ্ভুত চিৎকার তো কখনো শুনিনি। প্রশ্ন করল আরেকজন। কি হয়েছে তোমার? তৃতীয় ব্যক্তি বিরক্ত হয়ে বলল, অমন করে চেঁচাচ্ছ কেন? বেরিয়ে এসো ওখান থেকে। তৃতীয় ব্যক্তির কথা শেষ হতে না হতেই যমদূতের মতন 3-4 জন লোক আমাকে ধরে ভীষণভাবে ঝাঁকানি দিতে লাগলো। তারা আমায় ঠিক ঘুম থেকে জাগায়নি, কারণ যখন চিৎকার করি তখন আমি জেগেই ছিলাম। তাদের ঝাঁকানিতে শুধু কিছু হারানো স্মৃতি পুরোটা ফিরে পেলাম। অদ্ভুত এই ব্যাপারটা ঘটেছিল ভার্জিনিয়া প্রদেশের রিচমন্ড শহরের কাছে। একজন বন্ধুর সঙ্গে শিকার করতে বেরিয়েছিলাম। জেমস নদীর তীর দিয়ে মাইল কতক যাবার পর রাত্রি হয়ে আসে। সঙ্গে সঙ্গে দেখা দেয় ভীষণ ঝড়। মাটি বোঝাই একটি ছোট জাহাজের কেবিন ছাড়া কাছাকাছি আর কোনো আশ্রয় ছিল না। রাত্রির মতন ওখানেই আমরা আশ্রয় নিলাম। জাহাজে মাত্র 2টি বার্থ, তারই একটি আমি অধিকার করলাম। এই সব মালবাহী ছোট জাহাজের বার্থের পরিচয় দেওয়া নিষ্প্রয়োজন। আমার নিজের বার্থে বিছানাপত্র বলে কিছুই ছিল না। প্রস্থে সেটি 18 ইঞ্চি, দৈর্ঘ্যেও তাই। ভিতরে প্রবেশ করতে আমাকে রীতিমতো বেগ পেতে হয়েছিল। কিন্তু এই সব অসুবিধা সত্ত্বেও আমার ঘুমটা বেশ গাঢ় হয়েছিল। আমার ওই স্বপ্ন, না, স্বপ্ন বলা ঠিক নয়, আমার ওই উদ্ভট কল্পনার মূলে ছিল আমার অবস্থানের বৈচিত্র্য, আমার চিন্তার সহজ ও সাধারণ গতি, এবং বিশেষ করে ঘুম ভাঙার পর দীর্ঘকাল পর্যন্ত স্মৃতির অবসাদ। যারা আমাকে ঝাঁকানি দিয়েছিল তারা ওই জাহাজের খালাসি। মাটির গন্ধ এসেছিল জাহাজে রাখা বাগানের নরম মাটি থেকে। চোয়ালের বাঁধনটা একটা সিল্কের রুমাল, যা আমি মাথায় জড়িয়েছিলাম নাইট ক্যাপের অভাবে। যে যন্ত্রণা ভোগ করেছিলাম তা সমাধির যন্ত্রণার চাইতে কোনো অংশে কম নয়। সেই যন্ত্রণা অতি ভয়াবহ, কল্পনারও অতীত। কিন্তু এই অশুভ ঘটনা আমার মঙ্গল সাধন করল, কারণ অত্যধিক যন্ত্রণার ফলে মনের এক অদ্ভুত পরিবর্তন হলো। ভয় ভাবনা একেবারে চলে গেল, শক্তি ও সাহস ফিরে পেলাম। আমি বিদেশ যাত্রা করলাম, নিয়মিত ব্যায়াম শুরু করলাম, খোলামেলা স্থানে বায়ু সেবন করতে লাগলাম। মৃত্যুর চিন্তা ত্যাগ করে অন্য বিষয়ে মনোনিবেশ করলাম। ডাক্তারি বই পড়া ছেড়ে দিলাম, রোমাঞ্চকর গল্পের বইগুলো পুড়িয়ে ফেললাম। এক কথায় আমি একেবারে নতুন জীবন আরম্ভ করলাম। সেই ভয়ানক রাত্রির পর
জীবন্ত সমাধির আতঙ্ক মন থেকে একেবারে দূর করে দিলাম এবং সেই সঙ্গে আমার রোগটাও চিরতরে চলে গেল। শুনছিলেন এডগার অ্যালান পোয়ের দ্য প্রিম্যাচিওর ব্যারিয়াল এর বাংলা রূপান্তর জীবন্ত সমাধি। এইরকমই নতুন স্বাদে সব গল্প শুনতে চাইলে চটপট প্রেস করুন সাবস্ক্রাইব বাটনটি আর আমাদের গল্প সম্পর্কে আপনার মতামত জানান নিচের কমেন্ট বক্সে। সমস্ত শ্রোতা বন্ধুদের ঈদ মুবারক এবং রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের পর্বটি। ভালো থাকুন।